উপবিষ্ট আমার কলেজের অধ্যক্ষ ম্যাডাম, উপবিষ্ট আমার অগ্রত সহকর্মীবৃন্দ এবং মঞ্চের সামনে যারা মঞ্চের শোভাবর্ধন করে আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকে এমন একটা সময়ে আমরা এসে পৌঁছেছি, আমরা যদি দেখি সময়ের দিকে লক্ষ্য করি তাহলে সময়টা অনেক বিলম্ব হয়ে গেছে। এই সময় নষ্ট না করে আমি অল্প সময়ের মধ্যে একটা দুটো কথা বলবো। আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে বিদায়ী অনুষ্ঠান, আমাদের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদেরকে বিদায় দেওয়ার অনুষ্ঠান। কিন্তু আমি বলবো সেটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, কেননা ওদেরকে মন থেকে বিদায় দেওয়া কিংবা আমাদের কলেজ থেকে বিদায় দেওয়া কোনোটাই সম্ভব নয়। এবং আমি এটাও মনে করি যে ওদের যে বিদায় যেটা সেটা বিদায় নয়, সেটা হচ্ছে একটা পথ পরিবর্তনের পদক্ষেপ। কেননা ওদের মধ্যে কিছুদিনের পর ওরা একটা ডিগ্রি অর্জন করবে, ওরা ডিগ্রি অর্জন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্টাডি করবে। তাই এটা একটা আমি মনে করি যে এটা নতুন পথ পরিবর্তনের পদক্ষেপ। তো এই বিদায় যাতে তোমাদের এই ক্লাস থেকে কলেজ থেকে তোমরা যাতে হাসি মুখে বেরিয়ে যাও এবং বেরিয়ে গিয়ে সবাই যাতে একদিন অনেক বড় মানুষ হোক, দেশের সেবা করো, সমাজের সেবা করো, মানুষের মধ্যে মানুষ হোক, এইটুকু তোমাদের বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ। এই ক্ষেত্রে এই বিদায়টা কিন্তু দুঃখের নয়, তোমাদের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য একটা সম্বর্ধনা অনুষ্ঠান, যাতে তোমরা ভবিষ্যতে এই কালীগঞ্জ পাইনিয়ার কলেজ থেকে গিয়ে একটা উচ্চ শিক্ষার পদক্ষেপ দিতে পারো। তার জন্য তোমাদেরকে আমরা এই কলেজ থেকেই মুক্তি দেওয়া, যাতে আমরা বন্ধনে না রাখি, সেটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। একটা কথা, আমি যে কোনো কারণেই হোক আমার নানান রকম প্রতিবন্ধক থাকায় তোমাদেরকে আমি ফার্স্ট সেমিস্টার থেকেই পেয়েছি, কিন্তু তোমাদের মনের মধ্যে একটা বড় দুঃখ নিয়ে যাচ্ছ, সেটা আমার মনে বড় আঘাত। আজ থেকে 15 দিন আগে তোমাদের প্রথম সেমিস্টার থেকে আজকে সিক্স সেমিস্টার পৌঁছে গেছ। তোমরা পঞ্চম বর্ষের ছাত্রী এই কলেজে। প্রথম বর্ষ আমরা কালীগঞ্জ পাইনিয়ার কলেজ থেকে বেশি দূর যেতে পারি নাই, আমরা যেখানে সিপাহী বিদ্রোহ ওখানে নিয়ে গেছিলাম স্টুডেন্টদের সাথে, যাতে এক্সকারশন ট্রাভেলিং ইজ পার্ট অফ এডুকেশন, এর কথা আমরা সবাই জানি, সেটা লক্ষ্য রেখেই গেছি। তার আগে আমি যখন গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে চাকরি করে আমাদের গভর্নমেন্ট অনেক রকম সুবিধা দেয় না দেয়, আমার শিক্ষক প্রশিক্ষকদের উৎসাহে আমরা অনেক জায়গায় আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছি। কালীগঞ্জ পাইনিয়ার কলেজে এসে অনেক জায়গায় আমরা ঘুরেছি। কালীগঞ্জ বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা কোনো বছরই বাদ দেয়নি, কাছে হলেও গেছি। আমাদের লক্ষ্য ছিল যে শ্রেণীকক্ষের ভিতরে যে শিক্ষা, তার থেকে বাইরের পৃথিবীটাকে দেখা দরকার, বাইরের পৃথিবীর শিক্ষাটা গ্রহণ করা আমাদের অতি প্রয়োজন। কিন্তু কি ধরনের প্রতিবন্ধকে আমাদেরকে তোমাদের গ্রুপটাকে নিয়ে যেতে পারলো না কলেজ, তার জন্য বোধহয় আমি নিজেই যাই, এমন প্রতিবন্ধকগুলোও কিছুটা যাই। তার জন্য তোমাদের কাছে, তোমরা ছাত্রছাত্রী যদিও তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার প্রতিবন্ধকতায়, আমার অক্ষমতায় হয়তো তোমাদেরকে নিয়ে যেতে পারি না, কিন্তু এইবার আমি একদম দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম তোমাদের নিয়ে যাওয়ার কথাটা, কিন্তু এবার বাধা দিল কেউ? রাজ্যিক কতগুলো প্রতিবন্ধক আমাদের পরিবেশে বাধা দিল, তাই তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না। ওয়াকআউট বিল আরো পরিবেশের পঞ্চায়েত ইলেকশন এসবের জন্য তোমাদের তখন দেখেছিলাম যে কাছে কোথাও যায় সেই জায়গাও প্রতিবন্ধকের সাথে 163 যখন সরকার থেকে জারি করে, তখন আর আমরা কোথাও কোনো দল নিয়ে যেতে পারি না। আবারও তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় এই কথাটা অন্তত
এই কলেজে মানে দুঃখটা রেখে যাও। আর যদি তোমাদের ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে আফটার ফাইনাল এক্সামিনেশন আসো, আমরা সবাই মিলে ধারের কাছে হলো কোথাও যাব, তার জন্য খরচটা আমি নিজেই বহন করবো। তাই তোমাদের কাছে আমি শেষ কথাটা বললাম। তারপরে কোনোদিন পত্রিকাকে দেখা হলে আর কিছু আশা করি না, তোমাদেরকে কিছুই তো দিতে পারলাম না, অন্তত ডাক্তার দিবে যে ম্যাডাম কিরকম আছেন। আজকে যে বিদায়ী 2024-এর বিদায়ী ছাত্রছাত্রীদের মুখ দেখার পর আমার মুখটা ঘরে কিছু করি, ওদের সাথে যদি তুমি করেছি জানি না, কিন্তু ওদের দেখলে পরে মন ভরে যায়। তাই তোমাদেরকেও যদি কলেজে কোনো ফাংশনে, যে কোনো উৎসবে, যে কোনো অনুষ্ঠানে যদি দেখা পাই, আমি কেন আমার সহকর্মী তথা সকলে অনেক আনন্দিত হয়। তোমরা মনে করবে না তোমরা কলেজ ছেড়ে গেছো তাই তোমাদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই, আমরা তোমাদেরকে চিনব না। সমানভাবে তোমাদের স্নেহ মমতাটাই কলেজেই থাকে। আজকে শেষ বক্তব্যের সময় বেশি শোনার ধৈর্য থাকে না। আবার আমি তোমাদের কাছে এই 3টা বছর তোমরা শিক্ষার সময় যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমার তরফ থেকে, এই কলেজের আমার সহকর্মীদের তরফে, এই কলেজের পরিচালনা সমিতি থেকে সেই ত্রুটিগুলি তোমরা নিজের মনে করে এই কলেজে রেখে যেও, যেগুলো ভালো পেয়েছো কলেজে সেগুলো যাতে সঙ্গে নিয়ে যাও। আমরা দেখো রাস্তাতে যখন থাকি হাঁসগুলি নালা নর্দমা জল খায়, নর্দমাগুলি কিন্তু নালাতেই ছেড়ে ওদের প্রয়োজনীয় ভালো জিনিস সেই সঙ্গে নিয়ে যায়। সেই কথাটা একটা ক্ষুদ্র প্রাণী থেকে আমরা শিখি। তাই সেটাই যাতে আমরা মনে রাখবো যে আমরা যেগুলো অসুবিধা পেয়েছিলাম, যেগুলো আমার শিক্ষকদের থেকে অসুবিধা পেয়েছি, অধ্যক্ষ মহোদয়ের থেকে পেয়েছিলাম, সেগুলি যাতে কলেজে নিজের মনে করে ছেড়ে গেও, তখন ভালোগুলির সঙ্গে নাও। আশীর্বাদ করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা জীবনে নিজের পায়ে দাঁড়াও, নিজেকে প্রতিষ্ঠিত হও। আমি অমুক করে পরিচিতি দিতে পারো সেই চেষ্টাটাই করো। যে কালীগঞ্জ ফাইনাল কলেজে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই চেষ্টাটা করো। আমরা তাতেই আমাদের মন ভরবে, আর কিছু আশা করি না রে। আমরা আশা করি তোমরা নিজের পায়ে দাঁড়াও, নিজেকে প্রতিষ্ঠিত করো। আজকে তোমাদের সময় অ্যাডমিশন 79 ও 98 হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, কমতে কমতে গিয়ে আজকে এই অবস্থা দাঁড়ায়। তার কারণটা সারা অনেক কিছু বলে গেছে, যে বাল্য বিবাহ, পারিবারিক আর্থিক দুর্বলতা, এইসব কারণ নিজেরও আমাদের অনিচ্ছার জন্য। ইচ্ছা শক্তিকে প্রবল রাখো। স্যার বলছেন উচ্চশিক্ষায় পা দাও, কারণ আগে মেট্রিক পাস হলে কাজ চলতোই, তারপরে আসলো হায়ার সেকেন্ডারি। এখন গ্রাজুয়েশন শিক্ষা ধরে না, দু পায়ের বল আনতে গেলে আমাদের লাগে কি মাস্টার ডিগ্রি। তোমরা যেভাবে মাস্টার্স করো। আর এই মাস্টার ডিগ্রিতে আরেকটা কথা আমি বলে রাখি, বলে যদিও যে ডিস্টেন্স এডুকেশনটাই সমান, কিন্তু জায়গায় যদি আমরা প্রতিযোগিতামূলক স্থানে দাঁড়াই, যতই আমরা ডিস্টেন্সে ভালো নম্বর পাই না কেন, কাগজটা আমাদেরকে ডান দিক থেকে বাম দিকে সরিয়ে রাখে। তাই যতটুকু পারো পরিবারের প্রতিবন্ধকটাকে দূরে রেখে উচ্চশিক্ষার জন্য তোমরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে। তারপরে এটাকে উপর দিকে নেওয়ার জন্য দূরবর্তী শিক্ষা গ্রহণ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আফটার কমপ্লিশন ডিগ্রি ইউ মাস্ট অ্যাডমিট ইন এ রেগুলার ইউনিভার্সিটি। সেটাই তোমাদেরকে আমার তরফ থেকে একটা উপদেশ দিলাম। সকলকে সুস্থ থাকো, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখো। মা বাবাকে যদি শ্রদ্ধা করো তাহলে ঈশ্বরকে শ্রদ্ধা না করো, ঈশ্বর অটোমেটিক সন্তুষ্ট হয়। যে আমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছেন তাদেরকে যদি আমরা অবহেলা করি, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারি না। মা বাবা, মা কিন্তু আগে, সেই কথাটা মনে রাখবার। মার মতো পৃথিবীতে ঈশ্বরের পরেই মা। মাকে শ্রদ্ধা করবে, মাকে সমানভাবে ঈশ্বরের স্থানে রাখো, দেখবার জীবন অনেক শান্তি পাওয়া যায়। মাকে অবহেলা করে ঈশ্বর তাকে ক্ষমা করে না, প্রত্যক্ষদর্শী। আমি আমার শ্বশুর মশাইকে গল্প করছিলাম, এই কথাটা বলে আমার বক্তব্যটা শেষ করি। বাবাকে
জীবনে যারা আমার শ্বশুরের সাথে পরিচয় হয়েছে তারা জানতে পারে সে হলো মানুষ। আমাকে বলছিলেন, বৌমা গো, যারা মারে অবহেলা করে তারা ভালো থাকে না রে। ওই দুজনই অমুক পাল, তার মাটারে লাভ মারে দিছি। এখন কিছুদিন আগে পা পচে মারা গেছে। চিন্তা করে দেখো, মায়া মানে একটা জিনিস। আর আজ থেকে সপ্তাহ দিন আগে আমি একটা ছোট্ট কাহিনী দেখলাম। 70 বছরের মা, 40 বছরের ছেলে, অসমীয়া কাহিনী। মাটাকে সে বনবাস রাখতে যা করি, এখন তো বনবাস না, বৃদ্ধাবাস। সে বৃদ্ধাবাসে রাখতে গিয়ে সিট দেয় না, নানান প্রতিদিন রাতটা কাটায়। কাটানোর সময় দেখে বৃদ্ধা মানুষকে কিরকম যন্ত্রণা দেয়। সে অস্ট্রেলিয়াতে চলে গেছে, মাকে ওখানে রাখবে বউয়ের তালিকায়। সেইটা বউ মেয়ে লোক, কিন্তু সেও সন্তানের মা। মাকে রেখে আসো, আমরা অস্ট্রেলিয়া যেতে হবে, আমাদের ভিসারে সেই রাত্রে, এই বেশি না 15 দিন আগে আমি দেখি জিনিসটা। সেই সন্তানটার মাকে রেখে যাবে কি করে? সে সারা রাত বলো, আজকে রাত্রে সিটটা দিতে পারছি না, আপনি আপনার মার সাথে রাত্রটা কাটান। এখানে রাত্রটা কাটিয়ে দেখলো মাদের কি কষ্ট। সকালবেলা দেখছি, বাবুরে তোর তো খাওয়া কিছু পাস নেই, তুই তো ভাজা রুটি পছন্দ করো, তোর জন্য আমি তেলের ভাজা রুটি আর আমার জন্য শুকনা রুটি নিয়ে আসছি। মার চিন্তাধারাটা ওইটাই। সে সন্তান মাকে ছেড়ে যাচ্ছে বৃদ্ধাবাসে, কিন্তু সেই মা, বৃদ্ধা মা ছেড়ে দিলে ফিরে যাবে, ভাজা রুটি নিয়ে আসছে, নিজের জন্য শুকনা রুটি। সেই ছেলে আর মাকে বৃদ্ধাবাসে রাখলো না, সে ফিরে গেল। ওরকমের অত্যাচার করলো ছেলেটা। বলে, না, তুমি চলে যেতে পারো অস্ট্রেলিয়া, আমার চাকরি থাকুক বা না, আমি মার সাথেই থাকবো। সেই হলো মা। সেই কথাটা মনে রাখবে, দেখবে মাকে শ্রদ্ধা করলে জীবনে অনেক অনেক সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। মা বাবার মতো পৃথিবীতে ঈশ্বর আর দ্বিতীয় কেউ নেই। সকলকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সামনে যেটা ফাইনাল পরীক্ষায় যাতে সবাই নিজের মাথা তুলে কলেজকে মাথা তুলতে সুযোগ দাও, সেটাই আমি প্রার্থনা করছি। এবং তোমাদের কাছে অনুরোধ রাখছি, এই গ্রুপে অল 100% পাস আউট হয়ে কালীগঞ্জ ফাইনাল কলেজ থেকে স্নাতক নিতে পেরেছি। সবাইকে আমার এতক্ষণ বসে থাকার জন্য অশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। Good afternoon. বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন, কত যে স্মৃতি রেখে যাবে জড়ানো বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন, কত যে স্মৃতি ভালোবাসা জড়ানো চির বাগান, বুক মেটে বেশি যায় সবার, যদিও স্মৃতির স্মরণ, বুক মেটে বেশি যায় সবার, যদিও স্মৃতির স্মরণ, বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন। এ বাগানে কত
কাল কাটালাম, কত আশা স্বপ্ন যে দেখিলাম, পরিশেষে সাথে করে কিনিলাম। ও বাগানে কত কাল কাটালাম, কত আশা স্বপ্ন যে দেখিলাম, পরিশেষে সাথে করে কিনিলাম। প্রকৃতি নিয়ম মেনে চলে যেতে হবে এখন, বিদায় নিয়ে চলে যাবে তোমাদের জাতির জীবন। কত যে স্মৃতি রেখে যাবে জড়ানো চিরবাদন। কোনদিন পাবনি তো এভাবে মধুময় দিনগুলো হারাবে, কষ্টের সাগরে ভাসাবে। কোনদিন পাবনি তো এভাবে মধুময় দিনগুলো হারাবে, কষ্টের সাগরে ভাসাবে। স্মৃতির কথা মনে পড়ে এসে যায় অশ্রু প্লাবন, বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন। কত যে স্মৃতি রেখে যাবে জড়ানো চিরবাদন। বুক পেতে বেসে যায় সবাই যদি হয় স্মৃতির স্মরণ, বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন। কত যে স্মৃতি ভালোবাসা জড়ানো চিরবাদন, বিদায় নিয়ে চলে যাবে তোমাদের ছাত্র জীবন। কত যে স্মৃতি রেখে যাবে জড়ানো চিরবাদন। ধন্যবাদ। ইয়াসমিনের সাথে অনেক মিলে গেছি। ওকে আমি শিখে গেছি, ও আমার ফ্রেন্ড। ক্লাস 10 পর্যন্ত আমরা একসাথে, মনিকা, রোহানি আর ইয়াসমিন আমার ফ্রেন্ড। যতই আমার ফ্রেন্ড, কিন্তু তাদেরকে আবার দেখা হবে এই কলেজে এসে, আবার তারা এখানে পড়বে, তাদের সাথে কথাবার্তা হবে। এই বন্ধুত্বটা কোনোদিন শেষ হবে না, যদি তারা বড় ক্লাসের দিদিরা আমার। কিন্তু সেই ছোটবেলার এই কিছু ইয়াসমিনের সাথে অনেক কিছু আমি এন্টারিং এর সময়ে ওর সাথে করেছি 2 বছরেও, কিন্তু কিছু কিছু প্রোগ্রামে ওর এই এন্টারিং এর সাথে সাথে কিছু কিছু একটু দুষ্টুমি, ওর বেলুন ফাটানো, ওর স্যারদেরকে নিয়ে কিছু বলা, আমাকে অনেক হাসিয়েছে। আমি ওকে নাও বলেছি, কিন্তু অনেক হাসিয়েছে আমাকে। হঠাৎ দেখবে ও কিছু চলছে, গান চলছে বা কিছু চলছে, ও হঠাৎ বেলুন ফাটিয়ে দিচ্ছে, এটা কবার কি করছে, মধ্যে মধ্যে আমি হেসে দিতাম। কিন্তু এই 2 বছরে যে ওর সাথে আরো ভাবে মিশে গেছি আমি, যেটা আমি ভুলতে পারবো না কোনোদিনও। মনিকার সাথে আমি ক্লাস 6 থেকে পড়েছি। ক্লাস 6 থেকে আমরা একসাথে যাতায়াত করেছি স্কুল যেতে। তাও হঠাৎ আমাদের
fellows and my juniors. First of all, I thank all of you for presenting a beautiful program for us today. আজকে আমাদের ছাত্র জীবনের এই শেষ ধাপ। অনেকেই এরপরে আমরা পড়বো, কিন্তু এভাবে একসাথে আর পড়া হবো না। কেউ অনলাইন কোর্স করবে, কেউ ডিস্টেন্সে নেবে, এভাবে আর একসাথে বন্ধুদের সাথে আমাদের আর হয়তো দেখা হবে না, বা এইভাবে একসাথে মিলে কোথাও যাওয়া, গল্প করা, ক্লাস না হলেও বসে গল্প করা, এইসব আর হবে না। তবে স্কুল জীবনে আমরা তখন থেকে শুনে আসছি যে একটা নতুন অধ্যায়, কিন্তু এই নতুন অধ্যায় আমাদের কাছ থেকে আমাদের পুরনো সেই সুখের অধ্যায়গুলো সববার ছিনিয়ে নিয়েছে। সববারের সময় আমরা নতুন অধ্যায় আসার সময় কিছু বন্ধু বান্ধব পেয়েছি ঠিকই, কিন্তু এবারে আর আমরা সরাসরি নিজের জীবনে নিজেকে তৈরি করার জন্য লেগে পড়বো, তখন বন্ধুদের সাথে মিলতে পারবো কিনা না, এটাই দুঃখের বিষয়। কলেজে আমি থাকাকালীন আমরা যখন ফার্স্ট সেমিস্টারে এসেছিলাম, আমার অনেক বন্ধু চলে গিয়েছিল। আমার পুরানো বন্ধু যারা ছিল তাদের মধ্যে আমরা মাত্র 4 জন ছিলাম। একটু আমার কাজিন ছিল যার সাথে আমি 11 থেকে পড়তাম, এবং একজন সুমাইয়া ছিল। ওরা দুজন এখন নেই, এবং শেষ পর্যন্ত দেখে গেছিল আমি। ওর সঙ্গে আমার সবথেকে বেশি ঝগড়া হতো, কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজনই দেখে গেছি। ওর সাথে অনেক স্মৃতি হয়েছে। আমরা সবসময় ওকে এটা বলে চিড়াতাম যে কোনো জায়গায় আমরা ঘুরাতে গেলে আমরা শুধু ঘুরাতে ব্যস্ত থাকতাম, কিন্তু অশুদ্ধ আমরা ওকে চিড়াতাম। ও বলতো ভিডিও একটা ক্লিপ বানিয়ে নি, সবসময় এটা দিয়ে আমরা ওকে চিড়াতাম। তো কলেজে এসে এটাই ভালো লেগেছে যে আমরা যদি অন্য কোনো বড় কলেজে পড়তে যেতাম, তখন আমাদের নিজের একটা পরিচয় বানাতে হতো, তাহলে আমাদের শিক্ষকগণ আমাদের চিনতে পারতেন। কিন্তু এই কলেজে আসায় আমাদের নিজের পরিচয় বানানোর আগে শিক্ষকরা আমাদের ইন্ডিভিজুয়ালি সবাই আমাদের চিনতেন এবং স্নেহ ভালোবাসা দিয়েছেন। আমাদের দিয়েছেন। আজকের এই মুহূর্তে আর আমার বেশি কিছু বলার নেই। ধন্যবাদ।